আসসালামু আলাইকুম সবাইকে। বিশেষ করে এসএসসি 25 যারা হচ্ছে 2 মাস পরে হচ্ছে তোমরা এক্সাম দিবা, বাট তোমরা এখন সবচেয়ে বেশি টেনশন হচ্ছে যে কিভাবে তোমরা প্রিপারেশনটাকে আরো বেশি ইজি করতে পারো। এখানে আমাদের 2-3 টাইপসের হচ্ছে আমাদের স্টুডেন্ট পাওয়া যাবে, যাদের হচ্ছে সব পড়া হয়ে গেছে, কারো একটু একটু বাকি, কারো হচ্ছে অনেকটা বাকি। সো এই টাইমের মধ্যে আসলে তোমরা যারাই যেখানে আসো, তোমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করা। তো ওই ধারাবাহিকতা হচ্ছে আমি ট্রাই করছি যে তোমাদের জন্য শর্ট টাইমের মধ্যে ম্যাক্সিমাম কিভাবে আউটপুটটা নেওয়া যায়। এখানে আমরা 39টা এমসিকিউর মাধ্যমে তোমরা পুরো গতি চ্যাপ্টারের যত বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলোকে কভার করছি উইদিন শর্ট টেকনিক্স, কিভাবে তোমরা তাড়াতাড়ি এমসিকিউগুলোকে সলভ করতে পারো। কারণ দেখা গেছে তোমরা এমসিকিউতে টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে পারো না। কারণ হচ্ছে তোমরা এমসিকিউ যদি সিকিউর মতো লেন্থিভাবে করতে চাও তাহলে তোমাদের টাইমটা অনেক বেশি লাগবে, এই জন্য দরকার প্র্যাকটিস অ্যান্ড টেকনিক্স। সো এই জিনিসটা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো। অ্যান্ড এখানে লাস্টের দিকে আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি যে গ্রাফগুলো নিয়ে কিভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারবে। গ্রাফ নিয়ে তোমাদের অনেক বেশি টেনশন হয়, সো গ্রাফগুলো কিভাবে সহজে তোমরা শেষ করতে পারো সেটাও তোমাদের এখানে দেখানো হয়েছে। প্লাস তোমাদের হচ্ছে এখানে আমরা একটা এক্সামের ব্যবস্থা করবো কমেন্টে, ক্লাস করার পরে এক্সামটা দিয়ে তুমি হচ্ছে তোমার কনফিডেন্সটা যাচাই করতে পারো যে আসলে কতটুকু তুমি বুঝলা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সো প্রথম দিকে আমাদের গতির প্রকারভেদগুলো রয়েছে। সো গতির প্রকারভেদে আমাদের সবসময় একটু কনফিউশন লাগে, আমাদের এই কোয়েশ্চেন এমসিকিউগুলো অনেক বেশি টাফ লাগে। সো আমরা দেখবো কিভাবে আমরা অপশন এলিমিনেট করে এই জিনিসটাকে আরো সহজ করতে পারি। অপশন এলিমিনেট করা মানে কি, যে এটা আসলে হবে না, তাহলে হবে কি অন্য আরেকটা, এইভাবে আমরা এমসিকিউটাকে আরো বেশি সহজ করতে পারি। তো এইখানে আমাদের 4 থেকে 5 টাইপের হচ্ছে আমাদের গতি আছে। আমরা যদি ওগুলো সম্পর্কে সিম্পলি একটা ধারণা নিতে পারি তাহলে এমসিকিউগুলো সহজ অ্যান্সার করতে পারি। ঠিক আছে, আর এখানে তো এটা তো আমাদের সিকিউ না, এমসিকিউর জন্য জাস্ট টেকনিকটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে। সো প্রথম দিকে দেখো যে আমাদের বলছে সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি, মানে সাইকেলের চাকার কথা বলতেছে, যেটা ঘুরতেছে, নট সাইকেল, চাকার গতি। এখন দেখো রৈখিক গতি মানে হচ্ছে, যদি আমরা একটু বলি রৈখিক গতি মানে হচ্ছে কোন বরাবর যায়, সরলরেখা বরাবর যায়, কোন বরাবর, সরলরেখা বরাবর। তাহলে এটা কি হইতে পারে? অবভিয়াসলি না, কারণ চাকা তো তোমার সরলরেখা না, চাকা তো ঘুরতেছে। তারপরে এখানে আসো যে আমাকে বলছে চলন গতি, চলন গতি মানে হচ্ছে সবসময় একই দিকে যায়। ওই ওই যে ইয়াটা আছে ওটার সবগুলা যে পয়েন্ট সবসময় একই দিকে যায়, তাহলে কি এটা হবে? এটা হবে না, কারণ এটা তো ঘুরতেছে। এখন দেখো পর্যাবৃত্ত গতি যদি আমি বলি, পর্যাবৃত্ত গতি কয় ধরনের হইতে পারে? পর্যাবৃত্ত গতি হইতে পারে 3 ধরনের। একটা হইতে পারে সরল, আর এটা হইতে পারে বৃত্তাকার, আর এটা হইতে পারে উপবৃত্তাকার। উপবৃত্তাকার 3টা টাইপসের হইতে পারে পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি কি হইতে পারে? স্পন্দন গতি সবসময় মনে রাখবা 2 দিকে যায়। কোন দিকে যায়? 2 দিকে। এক্সাম্পল বললে কি বলা যায়? স্প্রিং যখন তুমি সংকুচিত করো, একবার উপরে যাচ্ছে, সংকুচিত করার সময় ধরো এইভাবে একটা স্প্রিং লাগানো আছে, তুমি সংকুচিত করলো, তাহলে একবার উপরে গেল, ছেড়ে দেওয়ার পর আবার নিচে আসবে, মানে 2 দিকে যাচ্ছে। দোলনার কথা চিন্তা করো, দোলনা একবার পিছনে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, ডাইরেকশন 2 দিকে। তারপরে যদি একটা উদাহরণ দেওয়া যায়, ঘড়ি পেন্ডুলাম, একবার বাঁদিকে যায়, একবার ডান দিকে যায়। সো এইগুলাকে আমরা বলবো স্পন্দন বা সরলস্পন্দন গতি। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের বলো, আমাদের কি সরলরৈখিক বা চলন কোনটা হইতে পারে? অবভিয়াসলি না, যেহেতু চাকা ঘুরতেছে। তাহলে কি স্পন্দন হইতে পারে? এর কি 2 দিকে যায়? অবভিয়াসলি না, তাহলে এটাও হবে না। তাহলে হবে কোনটা? আমাদের পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি হবে। ঠিক আছে, ওকে। নেক্সট আসো, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি? আচ্ছা, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ যে অবভিয়াসলি সরলরৈখিক না, অবভিয়াসলি এটা চলন না। ঠিক আছে, কারণ এটা যে হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে, তাই না? আর এখানে কোনো সরলরেখা বরাবর কোনো কিছুই হচ্ছে না। এখন হৃৎপিণ্ডের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, হৃৎপিণ্ড সবসময় দেখবা যে আমাদের নির্দিষ্ট একটা হার্টবিট আছে, একটা সুস্থ মানুষের নির্দিষ্ট একটা হার্টবিট আছে। ওই হার্টবিট সব মেনটেন করা, সবাই মেনটেন করে যারা সুস্থ। তো ওইটার জন্য একটা টাইম মেনটেন করা লাগে না? পর্যায়বৃত্ত, এই যে পর্যায় কথাটা আছে, পর্যায় মানে হচ্ছে আমাদের কাল বা সময়, কাল বা সময়, এটা খুবই ইম্পর্টেন্ট পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে। পর্যাবৃত্ত গতি যে কোনো টাইপের হইতে পারে, বাট ও একটা টাইম মেনটেন করে। কিভাবে? যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে একইভাবে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে। ঠিক আছে, অর্থাৎ সময়টা এখানে ইম্পর্টেন্ট। সো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি হবে? তাহলে আমাদের কোন ধরনের গতি হবে? পর্যাবৃত্ত গতি। আর এটা কেন সরলস্পন্দন হবে না? কারণ এইখানে হৃৎপিণ্ডটা হচ্ছে হুকের সূত্রটা ওইভাবে মেনে চলে না। ঠিক আছে, সো সরলস্পন্দন গতির ক্ষেত্রে আমরা সবসময় বলতেছি যে 2 দিকে যাবে, এটা হচ্ছে মনে রাখার জন্য। বাট যেটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ড এটা একটু কমপ্লেক্স, এখানে তো ফিজিক্সের ওই হুকের সূত্র F সমানুপাতিক -x, এটা মেনে চলতেছে না, যার কারণে আমরা সরলস্পন্দন দেই নাই। আমরা জাস্ট হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটা মনে রাখবো, এটা অলরেডি 2টা বোর্ডে আমাদের আসছে। ওকে, নেক্সট, চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি? একটু টেকনিক্যালি অ্যান্সার করা লাগবে। ফ্যানের পাখার গতি, ঘূর্ণন গতি, তাহলে কোনটা আগে বাদ দিয়ে দিব? চলন গতি বাদ দিয়ে দিব, এটা হবে না অবভিয়াসলি। আর স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি আছে। আচ্ছা,
একটা কথা হচ্ছে ফ্যান যখন টপ স্পিডে চলতে থাকে তখন কিন্তু দেখবে ফ্যানে হচ্ছে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, বাট ফ্যানটা যখন তুমি বন্ধ করে দিবা তখন দেখা গেছে যে একটা রোটেশন দিতে এখন যত সময় লাগবে একটু পর তার থেকেও বেশি সময় লাগবে, কারণ ফ্যানের বেগটা স্লো হয়ে যাচ্ছে। যেহেতু স্লো হয়ে যাচ্ছে তার মানে ও কি নির্দিষ্ট পর্যায়ে বা মেনটেন করতেছে কাল বা সময় মেনটেন করতেছে করতেছে না, তাহলে এটা পর্যাবৃত্ত গতি হবে না। স্পন্দন গতি তো আগেই হবে না, কারণ এটা দুই দিকে যাচ্ছে না, তাহলে কোনটা হবে? ঘূর্ণন গতি। সিম্পল। তারপরে স্প্রিং থেকে ঝুলতে থাকা বস্তুর গতি কি ধরনের গতি হবে? যখন তুমি স্প্রিং থেকে কোনো কিছু ঝুলাই দিবা, নিচে যাবে একবার, উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, তাহলে কোন ধরনের গতি হবে? আমরা এখান থেকে বলতে পারি এটা সরল স্পন্দন গতি হবে। আর এটা তো চলন গতি হবেই না, সরলরেখিকও হবে না, পর্যাবৃত্ত হবে না। আমাদের কোনটা হবে? সরল স্পন্দন গতি। তবে এখানে একটা কথা আছে, স্প্রিং এ ঝুলতে থাকা বস্তুর গতি কিরূপ? সরল স্পন্দন গতির চোখে, বাট এটা কিন্তু পর্যাবৃত্ত গতি হতে পারে, কারণ সরল স্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতির একটা অপোজিট। মানে সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, বাট সব পর্যাবৃত্ত সরল স্পন্দন না। তাইলে কথা হচ্ছে যে আমরা কেন এখানে সরল স্পন্দন দাগাইলাম? এমসিকিউতে হচ্ছে আমাদের যেটা সবচেয়ে বেশি ডিফাইন করে কোনো একটা বৈশিষ্ট্য, ওটাকে আমরা সিলেক্ট করি। এখন পর্যাবৃত্ত গতি আমি বললাম, বাট পর্যাবৃত্ত গতির মধ্যে আরেকটা গতি, ওটার মধ্যেই আছে সাবসেট হিসেবে সরল স্পন্দন গতি। কোনটা বললে বেশি এটাকে ক্লিয়ার করা যায়? অবভিয়াসলি কি সরল স্পন্দন গতি, তাই না? সো যেমন আমরা একজন পার্সনকে দুইটা ভাবে যদি ডিফাইন করি, আমরা যদি বলি ডক্টর, আরেকটাকে বললাম কার্ডিওলজিস্ট, কোনটা বেশি শুনতে ভালো লাগবে? অবভিয়াসলি কার্ডিওলজিস্ট। কেন? কারণ যদি আমরা ডক্টর বলি তাহলে ঠিক আছে ও ডক্টর, বাট কার্ডিওলজিস্ট বললে বোঝা যাবে যে আসলে ডক্টর এমন কি ও হার্টের ডক্টর, ঠিক আছে? তার মানে ওইটা বললে আরো বেশি স্পেসিফিক হয়। এখানে কোনটা বললে বেশি স্পেসিফিক হয়? সরল স্পন্দন গতি, ঠিক আছে? ওকে। ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি। আমরা চাকা দেখো, একটু আগে কিন্তু আমরা এখানে চাকা নিয়ে কাজ করছি, এখানে চাকা ছাড়া। সো ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে, আমরা চাকা বিবেচনায় আনবো না, শুধুমাত্র গাড়ি ধরবো। সো গাড়িটা এভাবে যাচ্ছে, ওকে। তাহলে এটা কি পর্যাবৃত্ত গতি হবে? অবভিয়াসলি না। এটা কি ঘূর্ণায়ন গতি হবে? অবভিয়াসলি না। এটা কি দুই দিকে যাচ্ছে? সরল স্পন্দন গতি হবে না। তাহলে হবে কোনটা? চলন গতি। চলন গতি হচ্ছে কি? কন্ডিশন ছিল প্রত্যেকটা পয়েন্ট একই দিকে যাবে, তাহলে কোনটা হবে আমাদের? চলন গতি। খুব ইজিলি এভাবে যদি তোমরা অপশনগুলো এলিমিনেট করতে পারো, এই গতি থেকে মার্কস তোলা খুব ইজি। তারপরে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমাদের বলা আছে একটি শিশু দোলনায় দুলছে, এর গতি কিরকম হবে? আচ্ছা, এইখানে আর এমসিকিউর মধ্যে একটু ডিফারেন্ট। বহুপদীর ক্ষেত্রে আমাদের যতগুলো অপশন সম্ভব সবগুলাই দেখাইতে হবে, ঠিক আছে? সো আগে যে বলছিলাম যে ডক্টর আর কার্ডিওলজিস্ট, এখন কিন্তু দুইটাই তুমি দেখাবা, কারণ হচ্ছে দুইটাই কিন্তু তার বৈশিষ্ট্য, ওকে। আর আগে এমসিকিউর ক্ষেত্রে আমরা কোনটা দেখাবো? যে এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে যেটা আমাদের বেশি ডিফাইন করে ওইটা। সো একটি শিশু দোলনায় দুলছে, এর গতি কিরকম হবে? এটা কি ঘূর্ণায়ন গতি হয়? ও কি এইভাবে ঘুরতেছে কোনোভাবে? এইভাবে তো ঘুরতেছে না, তাহলে ঘূর্ণায়ন গতি না। তাহলে পর্যাবৃত্ত গতিতে হবে, আমরা জানি। আর স্পন্দন গতি, দুই দিকে গেলে স্পন্দন গতি হয়, জানি। স্পন্দন গতি কার সেট? পর্যাবৃত্তের সেট। তাহলে হবে 2 আর 3। আনসার কত? আমাদের খ নাম্বার 2 আর 3 আনসার। ইজিলি আমরা এখান থেকে করতে পারলাম। চলন গতি চলে আসি। চলন গতিতে কি বলা হয়েছে মনে আছে? সবগুলো সরলরেখায় যাবে, এবং কি প্রত্যেকটা কণা, ওই বস্তুর প্রত্যেকটা কণা একই সময় একই দিকে যাবে। তাহলে এখানে দেখো তো, গতিপথ সরলরেখী হবে, ঠিক আছে। সকল বস্তু কণা সমবেগে গতিশীল থাকে, তাও ঠিক আছে। সকল কণার দিক বিভিন্ন হবে, কণার দিক একই হতে হবে, বিভিন্ন হলে হবে না, তাহলে এটা হবে না। তাহলে অপশন হবে কোনটা? দেখো অনেক সময় দেখা গেছে যে তুমি যদি এই টাইপসগুলোকে একটু মনে রাখতে পারো, কোয়েশ্চেন যদি তোমার কমনও না পড়ে, অপশন এলিমিনেট করার মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারো। যেমন তুমি জানো এখানে সকল কণার গতি হবে না, তাহলে একের দিয়ে অ্যান্সার হবে। সো ইজিলি আমরা গতির টাইপগুলোকে যদি আমরা এইভাবে পড়ে ফেলি, গতি নিয়ে যে কোনো কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা। তারপরে চলে আসা রাশি নিয়ে। এই রাশি থেকে তোমার প্রতি বছর কিছু কোয়েশ্চেন থাকে, যেমন আমি বলি রাশি, একক মাত্রা, এগুলো থেকে প্রতি বছরই কোয়েশ্চেন থাকে, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। তো রাশিগুলো হচ্ছে মনে রাখার সবচেয়ে হচ্ছে, যারা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছো, চ্যাপ্টারে দেখবো হচ্ছে এক একটা টার্ম থাকে যেগুলোকে আমরা রাশি বলি, ওগুলো যারা পড়ছো তাদের কাছে এটা খুবই সহজ, বাট যারা পড়ো নাই তাদের জন্য একটু টাফ হবে। তো তারা কিভাবে এই জিনিসটাকে মনে রাখতে পারো ওইটা আমি বলে দিচ্ছি। এখানে তোমরা যেটা করবা, দেখো বলছে নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি। যারা টার্মের সাথে পরিচিত তারা তো ইজিলি অ্যান্সার করতে পারো, যারা পরিচিত না তারা কি করবে? এখানে অপশন এলিমিনেট করা যায় খুবই সহজে। তুমি এখান থেকে দেখো, এখানে তোমাদের জন্য স্কেলার রাশি আর ভেক্টর রাশি গুরুত্বপূর্ণ দুইটা চার্ট দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়ে নিবা। দুইটা পড়া লাগবে না, যেকোনো একটা পড়লেই হয়ে যাবে। কিভাবে? ধরো তুমি স্কেলার রাশি পড়ছো, স্কেলার রাশি যদি পড়ো তাহলে তুমি যেখানে দেখবে স্কেলার নাই, যেখানে এগুলো নাই ওইটা মোটামুটি তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। আর যারা পারো তো তারা তো পারবেই। তো এখান থেকে দুইটার যে কোনো দুইটা মনে রাখতে পারলে সবচেয়ে বেটার, বাট একটা যদি মনে রাখতে পারো তাহলে একটা দিয়েই তুমি এখানে কভার করতে পারবা। এখন দেখো নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি। এখন ধরো যে আমি কিছুই জানি না,
আমি মাত্র এটা এটা জানি, বাট ডিটেলস জানি না, ঠিক আছে? সো ধরো আমরা এখানে এটা ডিটেলসটা জানি না, শুধুমাত্র এটাই জানি, তাহলে আমরা কি করব? কোন রাশিগুলো ভেক্টর রাশি? সো ভেক্টর রাশি যদি আমরা দেখো আমরা এলিমিনেট করতে পারি। আমি স্কেলার রাশি পড়ছিলাম, স্কেলার রাশি কি কি পড়ছি দেখো, দূরত্ব, দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি, ভরচাপ ইত্যাদি। ওকে, তো এখানে দেখো আমি স্কেলার রাশিগুলো পড়ছিলাম, স্কেলার রাশির মধ্যে কাজ আছে, তাহলে এটা অবভিয়াসলি হবে না। দ্রুতি, কাজ, বেগ, এটার মধ্যে যেহেতু কাজ আছে এটা হবে না। ওকে, তড়িৎ বিভব, তড়িৎ বিভব পড়ছি স্কেলার রাশি, তাহলে এটাও হবে না। দ্রুতি, সরণ, বেগ, দ্রুতি স্কেলার রাশি পড়ছি, তাহলে এটাও হবে না। তাহলে বাকি আছে কোনটা? অবভিয়াসলি অ্যান্সার কোনটা হবে? এটা। সো তুমি পড়ছো স্কেলার রাশি, বাট অ্যান্সারগুলো ভেক্টর রাশি। এটা যারা খুবই বিপদে পড়ে গেছো, টাইম নাই, তারা একটু দেখে নিতে পারো নিচের কোনটি স্কেলার রাশি। আচ্ছা, সিমিলারলি স্কেলার রাশি তো তুমি পড়ছো, তো তুমি জানো দ্রুতি, এটা হয়ে যাবে। ওকে, নিচের কোনটি ভেক্টর রাশি? সো তুমি স্কেলার রাশি পড়ছো সাপোজ, তাহলে কি করলা তুমি? হচ্ছে দেখলা যে দ্রুতি তোমার স্কেলার, কাজ তোমার স্কেলার, সরি এটা তড়িৎ বিভব হবে, ঠিক আছে? তড়িৎ বিভব হবে। তড়িৎ বিভব কি রাশি? তড়িৎ বিভব তোমার স্কেলার রাশি, তাহলে এটা হবে না, তাহলে হবে কোনটা? এটা। আবার নিচে আসো, নিচে কোনটি স্কেলার রাশি? 9। এই 9 কথাটা অনেক সময় তোমরা এমসিকিউতে খেয়াল করো না, এই জিনিসটা নিয়ে একটু কনসিয়াস থাকবা। যেখানে দেখবে 9 লেখাটা আছে, ট্রাই করবে এটিকে আলাদা করে দাগ দিতে, কারণ দেখা গেছে স্কেলার রাশি 9 লেখা, বাট তুমি স্কেলার রাশি দাগে আসছো। নিচে কোনটি স্কেলার রাশি 9, তার মানে কি ভেক্টর রাশি। তো আমরা জানি কাজ হচ্ছে স্কেলার রাশি, এটা হবে না। দ্রুতি স্কেলার রাশি, এটা হবে না। চাপ স্কেলার রাশি, এটা হবে না, তাহলে হবে কোনটা? এটা। ইজিলি আমরা এগুলো করতে পারি। তাহলে আমরা আশা করি রাশি নিয়ে তোমাদের যে কোয়েশ্চেন আসবে এগুলোতে তোমরা কখনো আটকে পাবা না। তারপরে চলো আমরা আমাদের থার্ড টপিকে চলে যাই। এখানে আছে আমাদের দূরত্ব সরণ। দূরত্ব সরণ নিয়ে যার একটু কনফিউশন আছে আমি একটু ক্লিয়ার করে দিই। দূরত্ব সরণ দুইটাই কিন্তু আমাদের ডিস্টেন্স, বাট মনে রাখবা যে আমাদের যে সরণ যেটা আছে এই সরণটা হচ্ছে আমাদের সরলরৈখিক দূরত্ব। কি দূরত্ব? সরল রৈখিক দূরত্ব। স্পেসিফিক ভাবে বললে সরলরৈখিক দূরত্ব। তার মানে ধরো একটা পয়েন্ট থেকে আমি একটা পয়েন্টে গেছি, আঁকাবাঁকা পথে গেছো, যে আঁকাবাঁকা পথটা আছে এটা হচ্ছে তোমার দূরত্ব, বাট এটার মধ্যে যে সোজা লাইনটা আছে এটাই হচ্ছে তোমার সরণ। তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব আর এটা হচ্ছে আমাদের সরণ, মনে থাকবে। এই ডিটেলস ক্লাসগুলো হচ্ছে আমি তোমাদের প্লেলিস্ট তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা এখান থেকে এটা ডিটেলস ক্লাস করতে পারো, বাট টাইম না থাকলে এটা করলে মোর দেন এনাফ। এখন বলছে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধ একটি বৃত্তাকার পথে এত পাক ঘুরে তার সরণ কত? আচ্ছা, তাহলে আমরা একটা বৃত্ত, তাহলে আমরা এখান থেকে একটা বৃত্ত নিই যাতে আমাদের জিনিসটা একটু সহজ হয়। ট্রাই করি একটা এখান থেকে একটা বৃত্ত আঁকার ট্রাই করি। বৃত্ত 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 সো ধরো আমরা এখান থেকে একটা বৃত্ত আঁকছি। হ্যাঁ, সো এই যে বৃত্তটা আঁকছি বলছে কি, ধরো যেটার হচ্ছে কতটা পাক পূরণ করবে? আড়াই পাক। আড়াই পাক মানে হচ্ছে ধরো আমি যদি বলি এখান থেকে স্টার্ট করছে, এখান থেকে স্টার্ট করে সে হচ্ছে এখান থেকে যখন একবার ঘুরে এই পয়েন্টে আসলো তখন সেটাকে বলতেছি 1 পাক। আর একবার আসছে যখন সেটাকে আমরা বলবো 2 পাক। আর পয়েন্ট হাফ তার মানে হচ্ছে আর কতটুকু যাবে? 2 বার অতিক্রম করার পর আর অর্ধেক যাবে, শেষ। এখন আমরা কি বলছি, তোমাকে বের করতে হবে সরণ। একটু আগে কি বলছি বলো তো? সরণ মানে হচ্ছে সরলরৈখিক দূরত্ব। তাহলে আদি পয়েন্ট হচ্ছে এইটা, ফাইনাল পয়েন্ট হচ্ছে এইটা, সরলরৈখিক দূরত্ব হবে কোনটা? এইটা না? এইটা কি আসলে বৃত্তের বেশ না? বৃত্তের কি ব্যাস। সো এটা যদি বৃত্তের ব্যাস হয়, বৃত্তের ব্যাস ইকুয়াল টু কত বলো তো? 2 ইন্টু আর। সো এখানে আর এর মান কত বলো তো? 100 বলছি, তার মানে আমাদের অ্যান্সার হবে কত? 200 মিটার। ইজিলি আমরা অ্যান্সার করতে পারছি না? এই ইজি কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে, বাট আমরা প্র্যাকটিসের অভাবে করতে পারি না। নেক্সট 2 নম্বর কোশ্চেনে বলছে একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। গাড়িটি অতিক্রম দূরত্ব সরণের পার্থক্য। খুব কমপ্লেক্স মনে হচ্ছে না? এটা আসলে খুবই ইজি, আমি জাস্ট বুঝাই দেই, জিনিসটা ইজিলি করতে পারবা। আমরা কি করব, এখান থেকে হচ্ছে একটা গ্রাফ এঁকে নিই, তাহলে যে বুঝবা যে জিনিসটা আসলে কত সহজ। সো এখানে দেখো যে আমরা আর কি, হ্যাঁ সিমিলারলি। সো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমাকে বলছে যে একটি গাড়ি কোন একটা এক স্থান থেকে কত মিটার, ধরো এই স্থান থেকে স্টার্ট করছে, স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গেছে। এটা হচ্ছে তোমার উত্তর দিক, বা এটাকে আমি বললাম হচ্ছে নর্থ সাইড এন্ড দিয়ে প্রকাশ করলাম। উত্তর দিকে গেছে কত মিটার? আমাদের 6 মিটার গেছে, সমস্যা তো নাই, 6 মিটার গেছে, যাক। তারপরে গেছে পূর্ব দিকে। কারণ উত্তরের সাথে পূর্ব দিক কত কোণে আছে বলো তো? 90 ডিগ্রি কোণে না? কত কোণে আছে?
90 ডিগ্রি কোণে আছে। সো 90 ডিগ্রি যদি কোণে থাকে তাহলে ডাইরেকশনটা কি এইদিকে। 8 মিটার অতিক্রম করলো, কত মিটার? 8 মিটার অতিক্রম করছে। তাহলে আমাকে বলছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আমরা যে কথাটুকু তোমাদের বলছি সরণ আর ইয়ার মধ্যে ডিফারেন্স, এটা যদি তোমরা বুঝে যাও, এটা হচ্ছে, আচ্ছা এটা কেন আঁকলাম আমি বলতেছি। ওকে, দেখো এখান থেকে এটা হচ্ছে নর্থ সাইড, আর এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের বলছে এটা পূর্ব দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের ইস্ট। সো এখান থেকে আমাদের প্রথমে এই বরাবর গেছে, তারপরে কোন বরাবর গেছে, এই বরাবর গেছে। এখন আমি তোমাকে বলছিলাম সরণ মানে কত, দুইটা পয়েন্টের মধ্যকার দূরত্ব, সরলরেখিক দূরত্ব। তাহলে এইখান থেকে এইখানে সরণ কোনটা? অবভিয়াসলি এই রেখাটা। আর দূরত্ব হচ্ছে যেই পথে যায়, কোন পথে গেছে, এই যে তোমার, এই যে আমরা যদি এটা পয়েন্ট দিই, এটা এ বি সি পয়েন্ট, তাহলে এ বি প্লাস বিসি এটা হচ্ছে তোমার দূরত্ব, আর এসি হচ্ছে তোমার কি সরণ। এই দুটোর মধ্যে পার্থক্য বের করতে বলছে। এখন দেখো এটা একটা কি 90 ডিগ্রি কোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ না বলো? তাহলে এখানে আমাদের কি হবে বলো? অতিভুজ হচ্ছে আমরা কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করছি 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। এটা করলে তোমরা এতদিনে জানো এটা কত হবে, 10 হবে। তাহলে তোমার সরণটা কত বলো তো? সরণ হচ্ছে আমাদের এখানে কত, সরণ হচ্ছে আমাদের এখানে এ সি, যার মান হচ্ছে আমাদের 10 মিটার পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে, আমাকে বের করতে হবে হচ্ছে দূরত্ব। দূরত্ব কিভাবে পাবো? এই যে আমাদের যেই পথে গেছে এ, দূরত্ব হচ্ছে কতটুকু, আমরা যদি বলি দূরত্ব হচ্ছে আমাদের এ বি প্লাস বিসি। কেন এ বি প্লাস বিসি? আমরা বলছি দূরত্ব যেই পথে যায় সেটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে এখানে আমাদের এ বির মান হচ্ছে কত, 6, আর বিসির মান কত তোমার হবে বলো তো? বিসির মান হচ্ছে 8, তাহলে কত, 14 মিটার। তাহলে এখন বলছে আমাদের অতিক্রান্ত দূরত্ব সরণের মধ্যে পার্থক্য। তাহলে এই যে আমাদের আমাদের এই যে 10 আর এই 14 দুটোর মধ্যে পার্থক্য কত বলো? 4 মিটার। অ্যান্সার কত হবে বলো তো? 4 মিটার হবে। খুবই সহজ জিনিস, যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে পেরে যাবে। পরেরটায় চলে আসো, যে আমাকে বলছে একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর পরিধির এত অংশ গমন করে সরণ কত? পরিধির কত অংশ গমন করছে? এত অংশ গমন করলে সরণ কত? সো আমরা ট্রাই করি এটা একটু শেষ করা, এন্ড এটা খুবই ইজি আমাদের হয়ে যাবে। দেখো এখানে আমাদের যেটা বলা আছে, তাহলে আমরা একটা বৃত্তাকার মাঠ এঁকে ফেলি। ঠিক আছে, বৃত্তাকার মাঠ যদি এঁকে ফেলি তাহলে জিনিসটা আমাদের কাছে বুঝতে আরো বেশি সহজ হবে। ওকে দেখো, সো এখান থেকে ধরো একটা বৃত্তাকার আমরা মাঠ আঁকলাম। এই বৃত্তাকার মাঠের হচ্ছে আমরা ডিটেলস বের করব। সো এখানে বলছে একটা ছেলে 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার মাঠ, তাহলে আমরা বলতে পারি এর ব্যাসার্ধটা হচ্ছে আমাদের 20 মিটার। মাঠে পরিধি বরাবর এত অংশ গমন করে 4 ভাগের 3 ভাগ। তাহলে এটাকে চারটা এখান থেকে স্টার্ট করছে, সাপোজ কোথা থেকে স্টার্ট করছে, এখান থেকে স্টার্ট করছে। তাহলে এই যে এটা হলো তার পুরো পরিধি। তো পুরো পরিধি কাকে বলে? এখান থেকে শুরু করে আবার এখানে চলে আসলে পুরো পরিধি। তাহলে এটাকে 4 ভাগ করি, এই হলো 1 ভাগ। মানে আমরা যদি 4 ভাগ করি তাহলে এরকম হয় না বলো তো? এটা হচ্ছে 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, আর এটা হচ্ছে 4 ভাগ। আমরা ওই যে কোঅর্ডিনেটে ভাগ করছি না, যে হচ্ছে x অক্ষ y অক্ষ, ওইভাবে করতে পারি। তাও তোমাদের একটু দেখায় দিই। এখানে দেখো জিনিসটা খুবই সহজ, তোমরা ইজিলি পারবা। আমরা ধরো এটাকে 4টা ইয়াতে ভাগ করে দিই, এই একটা, আর এটা হলো কত, এই একটা। 4টা পোর্শনে ভাগ করা শেষ। এখন 4টা পোর্শনে ভাগ করার পরে আমাদের যেটা বের করা লাগবে, যে আমাদের হচ্ছে গমন করে সরণটা বের করতে বলছে। তাহলে এখন কত চিন্তা করো, এটা হচ্ছে তোমার সেন্টার, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে যদি 4 ভাগের 3 ভাগ, তার মানে পুরাটাকে 4 ভাগ করলে 3 ভাগ গেছে। তাহলে গেছে হলো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই পয়েন্টে আছে, এটা হলো ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আদি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। দুইটার মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে কি বলতো? আমাদের সরণ। বারবার বলছি। সো তুমি যদি ফিজিক্সটা ভিজুয়ালাইজ করে আঁকতে পারো, কোয়েশ্চেন সলভ করা তোমার কাছে খুবই সহজ। কারণ এটার জন্য একটু বেশি বেশি তোমাদের প্র্যাকটিস দরকার। সো এই সময়টা একটু তোমাদের বেশি করে কাজে লাগাইতে হবে। যদি বেশি করে কাজে লাগাইতে পারো, বেস্ট আউটপুট করা পসিবল। যদি কেউ বলো যে এখন কিছুই পড়ি নাই, তাও তোমাদের 90 নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। দেখো এখানে কি করা যায়।
তাহলে আমরা বলছি সরলরৈখিক দূরত্ব, তো আমরা সরলরেখা এঁকে ফেলছি, তাহলে কোন দূরত্বটা হবে বলতো? এই যে রেখাটাই হবে আমাদের কি সরণ। এখন এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে ওকে, সো আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে কত মিটার? 20 মিটার। এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা অতিভুজ না? তাহলে অতিভুজ আবার কি হবে বলতো? আমাদের লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। আমরা যদি একটু ক্যালকুলেট করে নিই জিনিসটার মান কত আসে, 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, সো আমাদের রেজাল্ট আছে 20√2 বা হচ্ছে আমাদের 28.28 কত আসতেছে? 28.28 মিটার। সো রেজাল্ট কোনটা আমার? এটা খুবই সহজ, পারবা তো এটা। ওকে, তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে কি বলছে আমাদের? ওকে বলছে বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্ব নিচে কোনটি নির্দেশ করে? বাঁকা পথ আর যেই পথেই যাক, আদি এমন কি বলছে দেখো, আমাকে দুইটা কথা বলছে এখানে, আদি এবং শেষ। আদি এবং শেষে সরলরৈখিক দূরত্ব, তাহলে কি হবে বলতো? সরণ। একটু আগে তোমাদের শর্টকাটে মনে রাখার কথা বলছি। ইজিলি এখন বলো সরল থেকে সরণ আর দূরত্ব থেকে যদি তোমার আসে, পারবে না। মেন কথা হচ্ছে আমরা কি মনে রাখবো, যে আমরা যেই পথে যাই সেটা দূরত্ব, সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। ওকে, তারপরে আসলে আমাদের পরবর্তীতে দ্রুতি ও বেগ নিয়ে, এটা আরো বেশি সহজ। এখন দেখো আমাকে কি বলছে, দ্রুতি আর বেগের মধ্যে ডিফারেন্সটা কি? আমি তাও এটা আমাদের লিখে দিই, জানি তোমরা পারো। তারপরে দ্রুতি হচ্ছে তোমার দূরত্ব বাই সময়, আর বেগ হচ্ছে তোমার সরণ বাই সময়। সো আমরা কোনটা বেশি ইউজ করি? অবভিয়াসলি বেগ বেশি ইউজ করি, সব জায়গায় দেখবে বেগ আছে। এখন বলো অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে, অতিক্রান্ত দূরত্ব কোনটা? এটা পরিবর্তনের হার। হার মানে যেখানেই দেখবা হার, সেটাই মানে বুঝবা সময় দিয়ে ভাগ করা। এটা তোমরা যারা জানো, বাট যারা জানো না তাদের জন্য, হার দেখলেই বুঝবা যে কোনো কিছুর হার, যে কোনো কিছুর হার বললেই বুঝবা টাইম দিয়ে ভাগ করা। সো টাইম দিয়ে কারে ভাগ করছে? দূরত্বকে ভাগ করছে কারে দিয়ে? টাইম দিয়ে। তাহলে দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলে কোনটা পাই? দ্রুতি পাই। অ্যান্সার কি হবে বলো তো? দ্রুতি হবে। অ্যাজ ইউজুয়াল, খুব সিম্পল। এখন দেখো আরেকটা জিনিস আছে, 54 কিলোমিটার পার আওয়ারে সমান কত মিটার পার সেকেন্ড? মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে হবে। এখন তোমরা যেভাবে করো আমি ওইভাবে একটু করাই দিই। তোমরা করো কি, প্রথমে হচ্ছে আমাদের 54, তারপরে হচ্ছে কত ইন্টু 1000 দিয়ে 1000 দিয়ে গুণ করো, তাই না? কারণ হচ্ছে কিলোমিটারকে তুমি মিটারে নিলা। আর আচ্ছা, এটাকে যদি ভেঙে দেখাই তাহলে দেখো 54 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এর মানে কি আসলে বলো তো? উপরে হচ্ছে তোমার, এটার মানে হচ্ছে যদি আমরা বলি, উপরে হচ্ছে 54 কিলোমিটার আর নিচে হচ্ছে 1 আওয়ার। সো 1 আওয়ার মানে 3600, ঠিক আছে? দেখো এটা মানে হচ্ছে, দেখো উপরে হচ্ছে 54 আর ভাগ হচ্ছে 1 আওয়ার দিয়ে। উপরে হচ্ছে 54 কিলোমিটার আর ভাগ হচ্ছে, এটাকে আমরা বলতে পারি উপরে হচ্ছে 54 কিলোমিটার আর নিচে হচ্ছে 1 আওয়ার। যদি আমরা ভাগটাকে এইভাবে দেখাই, তাহলে 1 আওয়ারকে আমরা 3600 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে গেছে, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে মিটারে চলে গেছে। এখন তুমি এখান থেকে কাটাকাটি করো, কাটাকাটি করে কত পাচ্ছ দেখো। আমরা যদি এটা করি তাহলে দেখা যাচ্ছে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 15। তাহলে কত পাওয়া যায় আমাদের? 15 মিটার পার সেকেন্ড। এখন এটা করতে তোমার কিন্তু হিউজ একটা টাইম লাগতেছে, তাই না? এটাকে তুমি শর্টকাটই করতে পারো। কিভাবে? উইদিন 5 সেকেন্ড কি করবা? এটাকে 3.6 দিয়ে ভাগ করে দিবা। মনে রাখবো আজ থেকে কিলোমিটার। এখন এটা আবার বলো না যে এটা শর্টকাট, শর্টকাট না। এখান থেকে কাটাকাটি করি, দেখো এই যে 10 দিয়ে যখন এটাকে ভাগ করি তখন এখানে কত 3.6 আসে। শর্টকাট বলতে কোনো কিছু নাই, আমরা জিনিসটাকে একটু আর্লি করার জন্য এটা বলতেছি। সো তুমি কিলোমিটার পার আওয়ার দেখলে এটা 3.6 দিয়ে ভাগ করে দিবা, তোমার রেজাল্ট চলে আসবে। দেখো এটাকে 3.6 দিয়ে ভাগ করলে তোমার কত আসে? 15 আসে। 54কে কত দিয়ে ভাগ করে দিবা? 3.6। কিলোমিটার পার আওয়ার দেখলে কি দিয়ে ভাগ করবা? 3.6 দিয়ে। ওকে, এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? যেমন আমরা এখান থেকে লিখতে পারি 54/3.6 ইকুয়াল টু কত? 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। শেষ। সময় ও সরণের লেখচিত্র ঢাল কি নির্দেশ করে? এর ঢাল নিয়ে তোমাদের প্রচুর কনফিউশন আছে। এটা আমরা অবশ্য ক্লাস শেষে তোমাদের এগুলো তো ক্লিয়ার করা হয়েছে, লাস্টের দিকে দেখবা সবগুলো ক্লিয়ার করে দিছি। বাট এখানে তাও আবার একটু বলে দিচ্ছি। এখানে ঢাল নিয়ে তো আমরা প্রথমে হচ্ছে একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস এঁকে নিই, তাহলে তোমরা একটা বুঝবা। হ্যাঁ, ঢাল জিনিসটা আসলে কি, তাহলে তোমরা এতদিনই পড়ে গেছো, তো তোমাদের এটা ডিটেলস বলা লাগবে না আই গেস। সময় ও সরণ, তাহলে এই বরাবর আমি কাকে নিব বলো তো? এই বরাবর আমার হচ্ছে এই বরাবর হচ্ছে আমরা টাইম নিব, আর এই বরাবর হচ্ছে সরণ নিব। তাহলে আমরা এখান থেকে একটা রেখা পাবো। কিরকম রেখা পাবো? এখান থেকে আমরা একটা রেখা পাচ্ছি, দেখো এরকম একটা রেখা পাচ্ছি। এই রেখার ঢালটা কি নির্দেশ করতেছে? বা এরকম হইতে পারে, আঁকা বাঁকা কার্ভ, যে কোনো কিছু হইতে পারে। এরকম একটা রেখা পাইলাম। ঢাল, ঢাল মানে কি বলতো? একটা রেখার ঢাল মানে হচ্ছে, দেখো একটা রেখার ঢাল, ওয়েট এ সেকেন্ড, একটা রেখার ঢাল, ঢাল মানে হচ্ছে আমরা m ইকুয়াল টু লিখি আমরা
y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1, বা এটাকে আমরা লিখতে পারি y এর দিকে y2 মাইনাস y1 মানে y এর পরিবর্তন, সেটাকে আমরা কি বলতে পারি ডেল y বাই হচ্ছে ডেল x। এখন বলতো ডেল y এর দিকে কে আছে, ডেল y অক্ষ বরাবর তুমি কারে নিছো, সরণ রে নিছো, x অক্ষ বরাবর কারে নিছো, টাইম রে নিছো, তাহলে y অক্ষ বরাবর নিছো হচ্ছে সরণ, x অক্ষ বরাবর নিছো টাইম, তাহলে s বাই t করলে আমরা কত পাই v পাই। সবসময় মনে রাখবা এইটা তোমার সিকিউ করতে গেলে খুব বেশি কাজে দিবে। সরণ এমন হচ্ছে সময়ের যে লেখচিত্র এর ঢাল কি নির্দেশ করে, তাহলে আমরা কি আমাদের হবে সরণ বাই সময়, সরণ বাই সময় কি বেগ, সরণ বাই সময় কি নির্দেশ করে বেগ নির্দেশ করে, খুবই এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিমিলারলি বলো এখানে আমরা সময় ও বেগের লেখচিত্র ঢাল কি নির্দেশ করি, সরি এটা সময় হবে না, এখানে আমরা এটা তোমাদের এটা সময় না, এটা হচ্ছে তোমার বেগ, হ্যাঁ ঠিক আছে সময়ের বেগই ঠিক আছে, সময় আর বেগের লেখচিত্র তোমার কি নির্দেশ করে। এখন তাইলে আমাদের y অক্ষ বরাবর কি আছে বলো, y অক্ষ বরাবর যদি তুমি v নাও, y অক্ষ বরাবর যদি তুমি v নাও তাহলে আবার কি পাবা, এই যে ডেল x মানে আমাদের ঢালটা কত হবে দেখো, ঢাল m ইকুয়াল টু ডেল y, y বরাবর আছে হচ্ছে তোমার v, x অক্ষ বরাবর আছে t, v বাই t মানে হচ্ছে কি ত্বরণ অ্যাক্সিলারেশন, তাহলে আমাদের এটা কি হবে বলো তো ত্বরণ হবে না। তাহলে সময় সরণের গ্রাফ, তার মানে হচ্ছে y অক্ষ বরাবর আছে সরণ, x অক্ষ বরাবর আছে কি সময়, তাহলে আমরা ঢাল ইকুয়াল টু জানি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তার মানে ডেল y বাই ডেল x, তার মানে হচ্ছে সরণ বাই সময় মানে বেগ। সিমিলারলি যদি আমার বলে সময় ও বেগ, তার মানে y অক্ষ বরাবর বেগ, x অক্ষ বরাবর সময়, বেগ বাই সময় মানে কি ত্বরণ। এখান থেকে অ্যান্সার করতে পারবা। বেগের পরিবর্তন হয় কখন, আচ্ছা বেগ একটা কি রাশি, বেগ একটা ভেক্টর রাশি, তোমরা সবাই জানো এটা, অ্যাটলিস্ট সবাই জানো। সো বেগ ভেক্টর রাশি, ভেক্টর রাশি অবভিয়াসলি মানের পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হবে, দিকের পরিবর্তন হলে পরিবর্তন হবে, মান ও দিক উভয়ের পরিবর্তন হলে পরিবর্তন হবে। অ্যান্সার কোনটা, ইজিলি চারটা অ্যান্সার অ্যানালাইসিস করা শেষ। এখান থেকে আশা করি দ্বিতীয় বেগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। নেক্সট চলে আসো, এখানে আমরা একটু অ্যানালাইসিস করা ট্রাই করি। এই বিন্দুতে বেগ কত, এই যে দেখো এটা একটা সময় সরণের গ্রাফ, তাহলে এই যে রেখার এইটার যে ঢাল আছে এই ঢালটা কি নির্দেশ করবে, ঢাল হচ্ছে আমাদের কি নির্দেশ করবে, ঢাল ইকুয়াল টু হচ্ছে বেগ। এই রেখার ঢাল কি নির্দেশ করবে বেগ, কারণ কি আছে সরণ আছে সময় আছে, সরণ বাই সময় মানে কি বেগ, শেষ বেগ নির্দেশ করবে। এখন এখানে আবার দেখো এটা বক্ররেখা, সরলরেখার ক্ষেত্রে নির্দিষ্ট তোমার ঢাল থাকে, বক্ররেখার ক্ষেত্রে প্রতি পয়েন্টে ঢাল আলাদা, ঠিক আছে। ওই কমপ্লেক্সে আমরা যাচ্ছি না, আমাদের যতটুকু দরকার ততটুকু। তাহলে এই পয়েন্টের ঢাল সবসময় মনে রাখবা হচ্ছে স্পর্শক বরাবর হয়, ঢাল কোন বরাবর, স্পর্শক বরাবর হয়। তাহলে এই বরাবর দেখে স্পর্শক আঁকা হয়েছে, ওরা সবাইকে দিচ্ছে, তো তোমাকে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। স্পর্শক হচ্ছে তার ঢাল, স্পর্শক বরাবর এঁকে দেওয়ার পরে তোমাকে বলছে যে এই বিন্দুতে বেগ কত হবে, তাহলে আমরা বেগ ইকুয়াল টু কত জানি, আমাদের ডেল ওয়াই বাই ডেল এক্স মানে হচ্ছে সরণ বাই সময়। এখন সরণ কোথায় আছে দেখো তো, আমরা যদি বলি যে এই বিন্দুতে বেগ প্রথমে আছে দেখো এবি বাই এ আর, এবি হচ্ছে সরণ, এ আর এটা কি জিনিস, এটা আসলে কিছুই না, সো এটা হবে না, আমার সময় লাগবে। তারপরে দেখা যাচ্ছে পিকিউ বাই হচ্ছে পিকিউ বাই এখানে একটা ও হবে, পিকিউ বাই ও কিউ হচ্ছে ও কিউ আছে সামথিং লাইক, এখানে একটা তোমার ও মিস গেছে, একটু কমপ্লেক্ট হয়ে গেছে, যাও এখানে ও হবে আর কি। এখন দেখো পিকিউ বরাবর কে আছে, সরণ আছে, আর ও কিউ বরাবর টাইম আছে, বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কোন জায়গায় দেখো, তুমি রেখা নিছো এইটার, এই রেখা নিছো, তাহলে লম্ব যদি তোমার এইটা হয় ভূমি কোনটা হবে তোমার এতটুকু হবে না, ঠিক আছে। এগুলো একটু বোঝার ব্যাপার। সো সরণ তুমি নিছো ঠিক আছে, বাট সময়টা তো তোমার পুরাটা না, সময়টা হচ্ছে এই যে তুমি এখানে যে ত্রিভুজটা আঁকছো ওই ত্রিভুজের কি ভূমিটা হবে হচ্ছে তোমার সময়, ভূমি হচ্ছে আর কিউ যদি থাকতো তাহলে ঠিক আছে যে ও কিউ বরাবর টাইম, বাট ও কিউ তো তোমার না, নিতে হবে কি আর কিউ, তাহলে এটাও হবে না। তারপরে আসো পিকিউ বাই হচ্ছে পিআর, পিকিউ বাই হচ্ছে আমাদের পিকিউ বাই পিআর, এটা তো হবে না, কারণ একবার হচ্ছে আমি কি নিছি সরণ নিছি সময় নেইনি, তাহলে এটা হবে না। এখন এইটাতে আসো, এবি হচ্ছে তোমার কোন বরাবর আছে, এটা নিছি, ওকে এবি এটা নিছি, তার মানে আমি কি নিছি সরণ বরাবর নিছি, ওকে। দেখো এই যখন এই ত্রিভুজের আমি কিন্তু ভূমি নিছি, ভূমি হচ্ছে কত পিআর, তাহলে অ্যান্সার কোনটা হবে, এটা হবে। জিনিসটা কিন্তু খুবই সহজ, বাট তোমাদের জন্য এই কনসেপ্টটা একটু টাফ, কারণ তোমাদের স্পর্শকের এই জিনিসগুলো নিয়ে পড়া হয় নাই, বাট এতটুকু বুঝলে তুমি আই গেস অ্যান্সার করতে পারবা। তুমি যদি এলিমিনেট করাটা বুঝো ইজিলি এখান থেকে অ্যান্সার করতে পারবা। তারপরে চলে আসো, আমরা নেক্সটে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের ত্বরণ নিয়ে। ত্বরণটা খুবই সহজ একটা জিনিস, আমরা দেখি এটা করে ট্রাই করব। একটি গাড়ির বেগ এত মিনিটে, তাহলে দেখো এখান থেকে খুবই ত্বরণের তোমরা সূত্র জানো না, এইগুলো হচ্ছে কত ভি মাইনাস ইউ বাই টি, তোমরা এগুলো জানো বাট আমি তাও লিখে দিচ্ছি। তাহলে এখানে 2 মিনিটে, তাহলে 2 মিনিট বলো কত সেকেন্ড,
2 মিনিটে কত সেকেন্ড বলো তো? 2 মিনিটে 120 সেকেন্ড, এটা সবাই জানো, সব এসআই ইউনিটে নিয়ে যাবা। 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে এত কিলোমিটার পার আওয়ার হয়েছে, তাহলে আদি বেগটা কত ছিল তোমার? 0। এখন এই ভিটা শেষ বেগ হচ্ছে তোমার ভিটাকে কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ডে। তোমাকে একটু আগে শর্টকাট শিখাইছি, এটাকে ভাগ করে দিবা, 90 ভাগ হচ্ছে কত? 3.6, যা আসে রেজাল্ট। তাহলে আমরা দেখো 90 ভাগ হচ্ছে 3.6, 90 ভাগ 3.6 কত আসে আমাদের? 25। তাহলে আমাদের এটা কত আসছে? 25 আসছে। তাহলে আমরা এখানে বসাই দিই 25। তাহলে আমাদের ত্বরণ চলে আসবে 25 ভাগ হচ্ছে 120, 2 মিনিট। হ্যাঁ, সো আমাদের রেজাল্ট হচ্ছে 0.208। তাহলে 0.208 কোনটা? এটা। এগুলো সব মিটার পার সেকেন্ডে আছে, একটু লেখা হয় নাই, তোমরা এগুলো সব কিন্তু মিটার পার সেকেন্ডে। ওকে, সো এটা বুঝতে পারলে আই গেস এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না। কোন লেখাচিত্রের মাধ্যমে ত্বরণ নির্দেশ করে বলো তো? এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময়, তাহলে বেগ আর সময়। এটা তো হবে না, এটা তো হচ্ছে তোমার বেগ নির্দেশ করে। বল সময় হবে না, ত্বরণ সময় হবে না, কোনটা হবে? বেগ সময়, বেগ বাই সময়, ত্বরণ শেষ। ত্বরণ ও মন্দনের একক কোনটা? ওকে, ত্বরণের সূত্র একটু দেখি আমরা। ত্বরণ ও মন্দনের একক তো তোমরা বের করতে পারো, তারপরে দেখাচ্ছি তোমাদের। ত্বরণ মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি ডেল ভি বাই হচ্ছে টি, মানে এই যে এখানে ডেল ভি মানে বেগের পরিবর্তন, এটা আসলে কিছু না, এইটাই জিনিসটাকে এভাবে লিখলাম। ভি মানে কত বলো তো? ভি একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1, টাইমের একক হচ্ছে আবার সেকেন্ড। সো এটাকে আমরা যদি সাজাই মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এটাকে যে আমরা যদি তোমার ভি বলে যাও, তাহলে ভিটাও তোমাদেরকে বের করে দেখাচ্ছি। মনে করো তুমি ভিও জানো না, ভি মানে কি বলো তো? সরণ বাই সময়। তাহলে সরণ মানে কি? সরণ মানে হচ্ছে মিটার, সময় মানে হচ্ছে এস। তাহলে হবে কত? মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড বসাইছি, আবার নিচে সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, বুঝে যাবে আই গেস। তাহলে কোনটা হবে রেজাল্ট বলো তো? মিটার সেকেন্ড ইনভার্স 2, প্রথমটাই। তারপরে দেখো এখানে আমাদের পরবর্তীতে বলছে যে চিত্রের এপি রেখার ঢাল হচ্ছে কি? তো এপি রেখার ঢাল আছে কি বলো? বেগ আছে কি? সময়, ত্বরণ, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার এখানে দেখো, যদি তুমি বাকি কনসেপ্ট নাও জানো, এলিমিনেট করার মাধ্যমে দেখো ত্বরণ আছে শুধু একটা, এখন আমরা অ্যান্সার বলে দিতে পারো। বাট আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। দেখো, যখনই দেখবা সরলরেখা, তখনই বুঝবা যে এটা সুষম। সরলরেখা মানে কি? সুষম। এটা যদি বক্ররেখা হইতো তার মানে অসম। সরলরেখা মানে কি? দেখো তো, তুমি এখান থেকে এটাকে ইয়ে করতে পারবো। দেখো, এইদিকে তোমার টাইমও বাড়তেছে, আবার দেখো কি হাইটও বাড়তেছে, তার মানে টাইমও বাড়তেছে, বেগও বাড়তেছে, সেম অনুপাত। এই জন্য তোমার সরলরেখা পাইছো। তো সরলরেখা মানে টাইমের সাথে বেগের পরিবর্তন হারটা সমান, এই জন্য এটাকে আমরা বলবো সমত্বরণ, সুষম ত্বরণ বলবো বা সমত্বরণ বলবো। সো এই সমত্বরণ বা সুষম ত্বরণ কখন বুঝবো? সরলরেখা দেখলেই, মানে টাইমও বাড়তেছে, সরণও বেগও বাড়তেছে, এমন একটা সরলরেখা পাচ্ছি, তাহলে আমাদের সুষম ত্বরণ হবে। ওকে, নেক্সট আমরা যাই আমাদের সেকেন্ড টপিকে। আমাদের এখানে পরবর্তী টপিকে দেখো কি বলা হয়েছে, ত্বরণের পরিবর্তন হয়। দেখো, তুমি যদি বেগের পরিবর্তন বোঝো, অবভিয়াসলি ত্বরণের পরিবর্তনটা তুমি বুঝবা। কিরকম হবে? ত্বরণের পরিবর্তন কখন হবে? ত্বরণেরটা কি রাশি? ত্বরণ, বেগ সবই আমাদের ভেক্টর রাশি, মনে রাখবা। কি রাশি? ভেক্টর রাশি। মানের পরিবর্তন হইলে হবে দিকের পরিবর্তন, মান ও দিক পরিবর্তন, অ্যান্সার। বেগ পারছো, এটাও পারবা একটু যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে। সো ইজি। এখন আসো, এইখান থেকে তোমার ত্বরণ বের করতে বলছে, বাট দেয়ার ইজ এ প্রবলেম। এটা একটা গ্রাফ চিন্তা করো। প্রথমে একটা গ্রাফটা নিয়ে একটু বলি, গ্রাফে কি কি আছে তোমার। দেখো, এখানে তোমার ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, এক্স অক্ষ বরাবর তোমার টাইম দেওয়া আছে সেকেন্ডে। এখন এখান থেকে বুঝতেছো, ইনিশিয়ালি যখন টাইম 0 ছিল, তার বেগ কত ছিল? 0। কত ছিল? 0 ছিল। বাট 10 সেকেন্ড পরে তার বেগ হয়েছে তোমার 4। এই যে এটার মান কত? 10 সেকেন্ড পরে তার বেগ হয়েছে 4। 20 সেকেন্ড পর্যন্ত সমবেগে ছিল, 30 সেকেন্ড পরে আবার এত হয়েছে। এখন দেখো, এখানে হচ্ছে তোমার কি হয়েছে বলো তো? একটু আগে কি বলছি, যখনই দেখবা বেগ আর টাইম, তার মানে কার ওর ঢালটা বা রেখাটা কি নির্দেশ করতেছে বলো তো? ত্বরণ নির্দেশ করতেছে না? এন্ড এটা দেখো তো সরল রেখা, তার মানে কি সমত্বরণ। এখানে সমত্বরণ নির্দেশ করতেছে। এটা দেখো ডাউন, এটা আপ হয়েছে, এটা ডাউন হয়েছে, তাহলে এটা কি? সমত্বরণ। ত্বরণটা কমতেছে, মানে ঋণাত্মক ত্বরণ, সেটাকে আমরা কি বলবো? সমমন্দন বলবো। এখন তোমাকে এখানে বের করতে বলছে ত্বরণ, মন্দন তো বের করতে বলে নাই। তাহলে ত্বরণ কোথায় আছে? এটা এই পয়েন্টে বের করো। এখানে দেখো, প্রথমে তোমার ত্বরণ মানে কত? আদি বেগ শেষ বেগ বাই টাইম। তাহলে ভি মাইনাস ইউ বাই টি। ভির মান কত বলো? এখানে ভির মান হচ্ছে তোমার শেষ বেগ হচ্ছে তোমার 4, আদি বেগ ছিল কত বলো তো? তোমার আদি বেগ ছিল 0, টাইম লাগছে 10 সেকেন্ড, তাহলে 0.4 না? 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। ইজিলি সলভ করা যায় না? অ্যান্সার কোনটা? এটা। কোশ্চেন অ্যানালাইসিস করলে জিনিসগুলো খুবই সহজ। ওকে, তারপরে দেখো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের
নেক্সট টপিক হচ্ছে গতির সমীকরণ। এখন এই টপিকটা নিয়ে তোমরা অনেকে বেশি প্যারা খাও, কিন্তু এটা সবচেয়ে বেশি সহজ। কিভাবে? তোমরা যদি খালি সূত্রগুলো পারো না, সূত্রগুলো থেকে এগুলো অ্যান্সার করা যায়। তো আমি একটু সূত্রগুলো তোমাদের লিখে দিই, ঠিক আছে? লিখে দিলে তোমরা জিনিসগুলো আগে ভালোভাবে করতে পারবা। তাহলে সূত্রগুলো হচ্ছে, গতির কয়টা সূত্র ছিল? 4টা। s = vt, এটা কখন? সমবেগের, মনে রাখবা। তোমাদের এগুলো ডিটেলস ক্লাস আছে, প্লেলিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যদি তোমাদের দরকার হয় দেখে নিতে পারো। বাট টাইম যদি তোমাদের কাছে লিমিটেড থাকে, পর অনেক বাকি, দরকার নাই, এটা দেখলে মোর দেন এনাফ। সমবেগের জন্য এটা, আর সমত্বরণের জন্য তোমাদের অনেকগুলা 3টার মতো ইকুয়েশন মনে রাখলেই হবে। s = হচ্ছে কত? u plus v by 2 into t, s = ut plus half at square, আর v square u square plus 2as। এই কয়েকটা সূত্র জানলেই তোমার হয়ে গেছে। একটা সূত্র এখানে মাথায় রাখতে পারো, সমতলে v = কত? u plus at, ওই যে ত্বরণের সূত্র থেকে আসছে। এই 4টা সূত্র জানলেই তোমার হয়ে যাবে। এখন আসো, একটি গাড়ির বেগ দেওয়া আছে, সেটা বলা আছে এত, গাড়িটি ব্রেক চাপার পর এত মন্দনে চলতে থাকে, 3 সেকেন্ড পরে তার বেগ কত। এখন বেগ কেমনে বের করবা? v = এটা কিসে ছিল বলো তো? মন্দন। মন্দন ত্বরণ এক জিনিস না, কোন সূত্র অ্যাপ্লাই করবে বেগ বের করার জন্য? এই যে দেখো সুন্দরভাবে একটা সূত্র দেওয়া আছে, v = u plus at। সো v = u plus at, ওকে। এখন বসাও, ইউ আদি বেগ কত ছিল? একটি গাড়ির বেগ ছিল 18 বসায় দিলাম, বাস। এখন দেখো ব্রেক চাকার ফলে এত মন্দন, বাট তুমি বসাইছো ত্বরণ, সো মন্দনের ক্ষেত্রে -2 হবে না? -2 হবে কখন? যখন আমি ত্বরণ বলবো। মন্দন হচ্ছে 2, বাট ত্বরণে নিলে কি -2? কারণ ঋণাত্মক ত্বরণটাকে তো মন্দন বলে। সো কত হবে? আমরা -2, টাইম লাগছে কত? 3 সেকেন্ড। টাইম কত সেকেন্ড লাগছে বলো তো? 3 সেকেন্ড পরে বেগ। তাহলে চিন্তা করো, 18 - 6 = কত? 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। খুবই সহজ ম্যাথ, এগুলা করতে বেশি টাইম নেওয়া যাবে না, কারণ তোমরা দেখা গেছে এমসিকিউ প্র্যাকটিসটা সবচেয়ে কম করো, যার কারণে দেখা গেছে যে তোমাদের যে এমসিকিউ প্র্যাকটিসটা সবচেয়ে কম করার কারণে তোমরা এখানে কিন্তু সবচেয়ে বেশি পিছিয়ে যাচ্ছ, ঠিক আছে? আর তোমরা টাইম ম্যানেজ করতে পারো না ঠিকভাবে। সো এটা একটা ওয়ান কাইন্ড অফ ঝামেলার মতোই। এখানে একটু অ্যালাইনমেন্টটা একটু ঝামেলা হয়ে গেছে, এটা একটু ঠিক করা লাগবে। ওয়েট এ সেকেন্ড, আমি এটা ঠিক করে ফেলতেছি অ্যালাইনমেন্টটা, তোমরা এটা বুঝে নিও। আই গেস সমস্যা হবে না। ওকে, দ্যাটস পারফেক্ট। ওকে, তাহলে এটা তোমরা বুঝছো আই গেস। এখান থেকে 12 হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, স্থির অবস্থা থেকে এত ধরনের গতিশীল বস্তু এত দূরত্ব অতিক্রম করার পর বেগ কত হবে? এখন দেখো কি কি দেওয়া আছে তোমার, ত্বরণ দেওয়া আছে। তোমরা এমসিকিউ করার জন্য এই টেকনিকটা কাজে লাগাবে, যে যে দেওয়া আছে মানগুলো একটু লিখে ফেলবা, তাইলে দেখা গেছে যে তোমার কাছে বুঝতে পারবা কি কি আছে আর কি কি নাই, তখন তোমার কাছে অ্যাপ্রোচ করাটা অনেক বেশি ইজি। এটা হচ্ছে ত্বরণ দেওয়া আছে, এর মান দেওয়া আছে এত সেন্টিমিটার, মানে হচ্ছে তোমার এস এর মান দেওয়া আছে, বেগ অতিক্রম করার পর কত হবে, এ আর এস। এখন এটা কিসে ছিল? ত্বরণে ছিল। তাহলে ইকুয়েশন এগুলোর মধ্যে সিলেক্ট করো তো কোনটা ইকুয়েশন করবা। এ আর এস কোথায় আছে, করার পর বেগ কত হবে। হ্যাঁ দেখো, এ আর এস এটার মধ্যে নাই, এটা বাদ, এটাও বাদ। এ আর এস এখানের মধ্যে আছে, বাট এখানে টাইম আছে, বাট এখানে কোথাও টাইমের কথা বলছে? টাইমের কথা বলে নাই, তাহলে এটাও বাদ। এখানে দেখো, এখানে টাইমের কথা বলে নাই, তাহলে এটা আমরা নিব। এটার মধ্যে এও আছে, এসও আছে, এবং তুমি বেগ বের করবা, বেগও আছে। তাহলে এখানে স্থির অবস্থা থেকে আদি বেগ হচ্ছে তোমার 0, এর মান হচ্ছে তোমার 0.2, এস এর মান হচ্ছে দেখো 2000 সেন্টিমিটার। তোমাকে সব এসআই ইউনিট নিতে হবে। 2000 সেন্টিমিটার কি মিটার নিলে কত হয় বলো তো? 100 সেন্টিমিটার 1 মিটার। 100 দিয়ে ভাগ করলে কত পারবা? 20 মিটার। তাহলে এখন সূত্রে বসা দাও, তোমরা বেগ করবে হলো শেষ বেগ, v স্কোয়ার = u স্কোয়ার প্লাস 2as। আদি বেগ ছিল 0, 2 এর মান হচ্ছে আমাদের 0.2, আর এস এর মান হচ্ছে তোমার 20। সো এখানে দেখো কত হয় আলটিমেটলি, আমরা এখান থেকে পাচ্ছি 2কে 20 দিয়ে গুণ করলে 40, 40 × 4 8 হয়, ঠিক আছে? এখন এটাকে আমাদের কিসে নিতে হবে? রুট ওভার করতে হবে। এটা হলো ভি স্কোয়ারের মান, কত মান? ভি স্কোয়ার মান। সো ভি এর মান কত? 2 × 0.2 × 20। সো আমাদের এটা পাচ্ছি যে 2.82 মিটার সেকেন্ড ইনভার্স 1। অ্যান্সার কোনটা হবে বলো তো? এটা খুবই সহজে বের করা যায়। ওকে, তারপরে নেক্সট চলে আসো। এখানে আমাদের বলছে
এখানে আমাদের বলছে স্থির অবস্থা থেকে সমতরণে, স্থির অবস্থা থেকে সমতরণে বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের, বেগ আর দূরত্বের মধ্যে কম্পারিজন স্থির অবস্থা থেকে, তার মানে হচ্ছে দেখো আদিবেগ হচ্ছে 0, সমতরণে তার মানে এখানে যে কোনো একটা সূত্রকে চুজ করা লাগবে, যে কোনো সময়ে, সময়ের বেগ, যে কোনো সময়ে তার যে বেগ হবে অতিক্রান্ত দূরত্বের সাথে সম্পর্কটা কেমন। তার মানে বেগের সাথে, বেগের সাথে মানে স্থির অবস্থা আদিবেগ মানে বেগের সাথে বলতে কোন বেগ বুঝাইছে বলো তো? শেষ বেগ না? শেষ বেগের সাথে ত্বরণের সম্পর্ক কোথায় আছে খুঁজে বের করো। শেষ বেগের সাথে দূরত্বের সম্পর্ক মানে ভিআরএস, ভিআরএস কোথায় আছে? এটার মধ্যে নাই। ভিআরএস কোনটার মধ্যে আছে? এটার মধ্যে আছে, বাট এটার মধ্যে আদিবেগও কিন্তু টাইম আছে, টাইম রাখা যাবে না। এটার মধ্যে দেখো, এটার মধ্যে কিন্তু ভিআরএস আছে, এবং এটার মধ্যে টাইমও নাই। সো দেখো আদিবেগ যদি তোমার 0 হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2as। এখন বলছে স্থির অবস্থা থেকে সমতরণ, তার মানে এর মানটা কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তাহলে আমরা ভি স্কোয়ার সমানুপাতিক এস, তার মানে ভি ইকুয়াল টু কত? √s। তাহলে আমাদের যে বেগ আছে ভি অতিক্রান্ত দূরত্বের কি হবে? বর্গমূলের সমানুপাতিক না? বর্গমূলের সমানুপাতিক হবে। তাহলে এখানে কত? সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। এটা হচ্ছে তোমার গ নাম্বার। তাহলে অ্যান্সার হবে কোনটা? ইজিলি এটা। বুঝা গেছে? তো এইভাবে তোমরা একটু সূত্রগুলোকে অ্যানালাইসিস করবে। গতি সমীকরণ নিয়ে একটু প্যারা হবে তোমাদের, প্যারাটা খুবই সহজ, একটু কয়েকবার লিখলে ইকুয়েশনগুলো হয়ে যাবে। স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ, এই যে আমরা একটু আগে যেটা বের করছি, বেগ কি হবে? সময়ের বর্গমূলের সমানুপাতিক। বেগ কি সময়ের বর্গমূলের সমানুপাতিক হয়? দেখো তো আদিবেগ যদি তোমার 0 হয় তাহলে কিন্তু ভি সমানুপাতিক টি হবে, কারণ এর মান কনস্ট্যান্ট, বাট বর্গমূল হবে না, তাহলে এটা হবে না। স্বর্ণের বর্গমূলের সমানুপাতিক, এটা কিন্তু দেখছি হয়ে গেছে, তার মানে অ্যান্সার এটাই হবে। পরের দুইটা আমরা দেখি হবে কিনা। সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের কেমনে সমানুপাতিক হয়? ভি সমানুপাতিক টি স্কয়ার। এটা কোন ইকুয়েশনে? কোন ইকুয়েশন এটা? পসিবলই না। ভি সমানুপাতিক টি হতে পারে, সো এটাও হবে না, কোনটি নয়। এটা কেন হবে? কারণ একটা তো আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? খ নাম্বার। খুবই সহজ, তোমরা যদি একটু অ্যানালাইসিস করো জিনিসগুলা আমরা ইজিলি সলভ করতে পারবো। তারপরে চলে যাওয়া হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তু। এইটা নিয়ে তোমাদের ইয়া আছে, বাট এখান থেকে মার্ক তোলা খুবই সহজ। তোমরা আসলে দেখো যে কিভাবে তোলা যায় এখান থেকে মার্ক। গ্যালিলিওর 3টা সূত্র আছে, আমি জাস্ট একটু বলি, তোমরা জাস্ট রিভিউ করো। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে তুমি যদি স্থির অবস্থা থেকে এটা মনে করো একটা ভারী বস্তু, এটার সাথে যদি একটা হালকা বস্তু মানে একটা কাগজও ফেলে দাও, তাহলে কি হবে? দুইটা একই সময় ভূমিতে পৌঁছাবে, যদি বাতাসে বাধা না থাকে। বাট রিয়েল লাইফে এটা দেখতে পারবো না, ওইটা নিয়ে আমাদের কনসার্ন না আজকে। সেকেন্ড সূত্র যেটা মনে রাখবা, ভি সমানুপাতিক টি। থার্ড সূত্র হচ্ছে এই সমানুপাতিক টি স্কোয়ার। তাহলেই হবে তোমাদের। এটা কিভাবে পাই আমরা? এটা ওই ইকুয়েশন থেকে পাওয়া যায়। দেখো তো তোমরা পড়ছো না যে স্থির অবস্থা থেকে, কারণ গ্যালিলিও যে তোমার এক্সপেরিমেন্টগুলো করছে সবগুলো ছিল স্থির অবস্থা থেকে। তো আমরা কি জানি যে ভি ইকুয়াল টু হচ্ছে কত? ইউ প্লাস এটি না, প্লাসের জায়গায় কত হবে বলো তো? এর জায়গায় হবে জিটি, কারণ এটা অভিকর্ষ ত্বরণ নিচের দিকে নামতেছে বা উপরের দিকে, নিচের দিকে যেহেতু নামতেছে, এখানে কোন ত্বরণটা কাজ করে? জি, এই জন্য আমরা জি বসাইছি। তো এখানে তোমার আদিবেগ যেহেতু 0, কারণ গ্যালিলিও সবগুলা জিনিসই তোমার হচ্ছে কি স্থির অবস্থা থেকে করছে। সো ভি সমানুপাতিক জি যেহেতু তোমার কনস্ট্যান্ট, তাহলে সমানুপাতিক টি হবে। আবার দেখো আমরা এস ইকুয়াল টু কত পড়ছি? ইউটি প্লাস কত পড়ছি? হাফ এটি স্কোয়ার না? সেটাকে যদি আমরা কনভার্ট করি এইচ দিলাম, কেন? কারণ এটা তো হাইট। সো আগে ছিল তোমার আণবিক বরাবর, এখন ছিল তোমার হাইট, সো হাইটটাকে আমরা এইচ দিলাম। তাহলে এখানে চিন্তা করো আদিবেগ 0, তো পুরোটা 0 হয়ে যাবে। হাফ এর জায়গায় আমরা জি বসাবো, কারণ এখানে ত্বরণ কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো তো এই দুইটা তো কনস্ট্যান্ট, তাহলে এইচ সমানুপাতিক কত হবে? টি স্কোয়ার। তাহলে মনে রাখবো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল, এটা হচ্ছে আমাদের থার্ড ল। এই দুইটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউর জন্য যতটুকু দরকার। তো পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র কোনটা? ভি সমানুপাতিক টি। শেষ। পরন্ত বস্তু তৃতীয় সূত্র কোনটা? কোনটা হবে বলো তো? এইচ সমানুপাতিক টি স্কোয়ার। ওকে, একজন খেলোয়াড় একটি বলকে এত কিলোমিটার খাড়া উপর দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এটা তোমরা শর্ট টেকনিক দিয়ে তোমাদের দেখা দিচ্ছি, তোমরা দুইটা ভাবে দেখবা। তোমরা 27 কিলোমিটারকে প্রথমে আমরা কি করবো বলতো? মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য শিখেছিলাম 3.6 দিয়ে ভাগ করে দিবা। তাহলে 27 ভাগ 3.6 কত আসে দেখো তো? 7.5। তাহলে আমরা কত পাইছি? 7.5 মিটার সেকেন্ড ইনভার্স 1। এইটা তোমরা এটা কিভাবে বের করতে পারো? তোমরা লং প্রসেস দেখাবো, তারপরে শর্ট প্রসেস দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা কি করতে পারো? তোমাদের উপর দিকে নিক্ষেপ করলে কত উচ্চতায় উঠবে? তাহলে এটা হচ্ছে তোমার আদিবেগ, এটা হচ্ছে আদিবেগ
উপরে উঠে কি থেমে যাবে না? তুমি একটা বলকে উপর দিকে নিক্ষেপ করছো, যাওয়ার পরে থেমে যাবে, তাহলে শেষ বেগ কত? অবভিয়াসলি 0। আর জি এর মান তো জানো, তাহলে কোন সূত্র ইউজ করবা বলো তো? বের করতে হবে হাইট, বের করতে হবে কি এইচ ইকুয়াল টু হোয়াট, এখানে ম্যাথই হয়ে যাচ্ছে তোমার। তাহলে এখানে দেখো ইউ আছে, ভি আছে, এইচ আছে, জি আছে, কোন সূত্রে? ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2g's এই সূত্রে। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2g's, এখান থেকে শেষ বেগের মানটা 0 ছিল। আর উপর দিকে যখন তুমি মারতেছো, অভিকর্ষ স্তরণের সবসময় মনে রাখবা অভিকর্ষ স্তরণের বিপরীতে কাজ করলে তাহলে এখানে কি তোমার, তুমি কি আসলে কি ত্বরণের দিকে কাজ করতেছো না বিপরীত দিকে? বিপরীত দিকে, তাহলে কিন্তু তোমার ত্বরণ হওয়ার কথা নাকি মন্দন হওয়ার কথা? কারণ তুমি যাচ্ছ উপরের দিকে বাট তোমার টানতেছে নিচের দিকে, তাহলে তো তোমার কি হবে? ভেলোসিটি কমতে থাকবে, সো এখানে মন্দন হচ্ছে। তাহলে এখানে আমরা অবভিয়াসলি মন্দন হইলে আমরা জানি এখানে কি বসাইতে হয়? মাইনাস বসাইতে হয়। তো আমরা এখানে কি বসাবো? মন্দন হইলে আমাদের কি বসাইতে হবে? মাইনাস। তাহলে মাইনাস 2gh। ওকে, সবসময় মনে রাখবা উপর দিকে উঠলে হচ্ছে তোমার নেগেটিভ, আর নিচের দিকে উঠলে, নিচের দিকে নামলে পজিটিভ। শেষ বেগ 0, তাহলে আমরা লিখতে পারি কত? দেখো তো, আমরা 2gh-টাকে এই পাশে নিয়ে আসলাম, ইউ স্কয়ারটা এই পাশে। তাহলে আমরা এখান থেকে দেখো h-টাকে এই পাশে যদি রাখি, ইউ স্কয়ারটা হচ্ছে যদি এখানে থাকলো, আর 2g। এখন এখানে মানটা বসা দাও, 7.5 স্কোয়ার 2 ইন্টু 9.8। এখান থেকে তোমার হাইটটা ইজিলি বের হয়ে যাবে। তাহলে দেখো কত আসে আমাদের, 7.5 স্কোয়ার, নিচে হবে 2 ইন্টু 9.8। সো এর রেজাল্ট হচ্ছে যে তোমার 7.5 স্কোয়ার আর 2 ইন্টু 9.8। তাহলে এখানে রেজাল্ট হচ্ছে কত? 2.87। কত? এত মিটার আসে। 2.87 মিটার। ওয়েট, একটি খেলোয়াড়ের বলকে এত মিটার নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আই গেস ঠিক আছে তোমাদের এটা, হ্যাঁ সমস্যা নেই। এখানে সামহাও অপশনগুলো লিখতে ভুল হয়েছে। তাহলে অ্যান্সার কত হবে? 2.87 মিটার। তাহলে অ্যান্সার কত এটা? 2.87 মিটার। এখন কত হচ্ছে এগুলো কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবা? অ্যাপ্রোচ করাটা খুবই সহজ। দেখবা কি কি আছে, তারপরে দেখবা কোন ইকুয়েশনে সবগুলো আছে। তাহলে এই জন্য ওই ইকুয়েশন বা সূত্রগুলো একটু ভালোভাবে পড়ে নিলে হয়ে গেছে। তারপরে দেখো তো, মুক্তভাবে পড়ন্ত বস্তু বেগ বৃদ্ধির হারকে, দেখো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা দিয়ে আমার কোনো সমস্যা নাই। বাট মুক্তভাবে পড়ন্ত বস্তু যখন বলবে তখন সেটাকে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ। ত্বরণ আছে, অভিকর্ষ আছে, কোনটা দেখাবো? সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি কাছাকাছি কোনটা মনে হয়? অবভিয়াসলি অভিকর্ষ ত্বরণ। তাহলে অ্যান্সার কোনটা হবে? অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, ওকে। তারপরে এখানে বলছে 100 মিটার উচ্চ থেকে একটি বস্তু ফেলে দিলে কত বেগে মাটিতে পড়বে? এটা খুব সহজে বের করা যায়। আমাদের দেখো, যখন আমরা উপর থেকে কোনো বস্তুকে নিচের দিকে ফেলে দিছি, আদিবেগ কত ছিল? 0। কাজ করছে জি, অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, কত বেগে মাটিতে পড়বে? আর কি দেওয়া আছে তোমার? এইচ দেওয়া আছে। কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে। এইচ হচ্ছে কত মিটার? 100 মিটার। ইউ জি এইচ কোন ইকুয়েশনে আছে বলো তো? এই যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2gh। বলছি উপরের দিকে নিক্ষেপ করলে তোমার মাইনাস, নিচের দিকে নিক্ষেপ করলে প্লাস, নিচের দিকে আসলে প্লাস। তাহলে এটা নিচের দিকে নামতেছিল প্লাস। তাহলে আমাদের বেগ বের করা লাগবে। আদি বেগ কত ছিল বলো তো? 0। তার মানে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 2gh। সো এখানে মানগুলো বসায় দিলেই তোমরা 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 100। সো এখান থেকে তোমরা ভ্যালুগুলো পেয়ে যাচ্ছ। কত আসে তোমাদের? 2 into 9.8 into 100। So 44.27। তাহলে অ্যান্সার কোনটা? এটা। এখানে আমরা কি করছি দেখো তো, তোমার এখানে এইচ দেওয়া ছিল, এইচ নিলাম। একটি বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, আদিবেগ 0 ছিল, ওইটা নিলাম। জি নিলাম। যেটা যেটা আছে ওই অপশনগুলা বা এলিমেন্টগুলা কোন ইকুয়েশন আছে, ইকুয়েশনটা খুঁজে বের করলেই তোমার কাজ শেষ। তাহলে গ্যালিলিও পরন্ত বস্তু সূত্র আমরা এখান থেকে করলাম। আমাদের আর এখানে দুইটার মতো কাজ আছে, দেখি এগুলো পারা যায় কিনা। পরন্ত বস্তু 5 সেকেন্ডে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত ধরবা? গ্যালিলিও যেটা করছে 0, আমরা 0 ধরেই করব। 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে কি দেওয়া আছে তোমার? টাইম দেওয়া আছে। টাইম ইকুয়াল টু কত? 5 সেকেন্ড। আদিবেগ হচ্ছে তোমার 0, জি কাজ করতেছে। তাহলে কোন সূত্র নিবা? কত দূরত্ব অতিক্রম করবে? টাইম আছে, টাইম দিয়ে একটা ইকুয়েশন মনে রাখবা, এইচ ইকুয়াল টু কত? ইউটি, আর নিচে নামতেছে, তাহলে কি হবে বলো? প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? সো আদিবেগ যেহেতু 0 ছিল, তাহলে এটা পুরোটা 0 হবে। আর
হাফ 9.8 আর টি স্কয়ার মানে কত 5 স্কয়ার ক্যালকুলেট করে দেখো 122.5 মিটার আসে ঠিক আছে 122.5 মিটার হচ্ছে आंसर কেন এটা ইউজ করলাম টাইম দেওয়া আছে টাইম ছাড়া দেখবা হচ্ছে তোমার গতি সমীকরণে একটা ইকুয়েশনে আসছে হলো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s যখনই দেখবা তোমার ইকুয়েশনে টাইম নাই ওই সূত্রে চলে যাবে যখন দেখবা টাইম লাগতেছে তখন অনেকগুলোর মধ্যে এটা ইউজ করতে পারো h ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t ওটা ইউজ করতে পারো অনেকগুলো ইউজ করা যায় ঠিক আছে সেটা ইউজ করে কিন্তু আমরা করতে পারতাম তারপরে দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা সঠিক বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা তো সঠিক না আমরা জানি এটা সঠিক এটা না এটাও সঠিক না এটাও সঠিক না তাহলে অ্যানসার কোনটা খ নাম্বার আই গেস তোমরা সবগুলা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছো এখানে আই গেস তোমাদের কোনো সমস্যা নাই এখন তোমাদের জন্য একটা কাজ থাকবে সিম্পল একটা কাজ ওই কাজটা হচ্ছে তোমরা করবা তোমাদের একটা টাইমার দিয়ে দিব দেখবা তোমরা এই জিনিসগুলোকে বুঝতে পারছো কিনা আচ্ছা তোমার কাজটা পরেই দিই আমি হচ্ছে আমাদের তোমার গ্রাফটা একটু বুঝাই নিই তোমাদের সো এখানে দেখো গ্রাফ স্পেশাল টাইপ বলছি গ্রাফ নিয়ে তোমাদের প্রচুর সমস্যা গ্রাফ নিয়ে এভাবে পড়া হয় না কোথাও লেখাও নাই তেমন একটা কিভাবে তুমি শর্টকাটলি মনে রাখতে পারো সেটা একটু দেখবো আমরা তো দেখো এখানে গ্রাফের মধ্যে দুইটা টাইপসে আমি ভাগ করছি একটা হচ্ছে সরণার সময় আর একটা হচ্ছে তোমার বেগার সময় তো সরণার সময় আমি বলছি যে সময়টাকে সবসময় কোন অক্ষ বরাবর নিবা এক্স অক্ষ বরাবর তাহলে এই বরাবর হচ্ছে টাইম এই বরাবর হচ্ছে সরণ টাইম সরণ টাইম সরণ টাইম সরণ কোনটা দিয়ে কি বোঝায় সবগুলা রেখায় কি নির্দেশ করতেছে বলো তো মনে আসে আমি একটু আগে বলছি যে সময় সরণ থাকলেই তোমার সরণ বাই সময় মানে বেগ নির্দেশ করতেছে এখন ওই বেগটার টাইপস বুঝতে পারবা হচ্ছে তুমি রেখার মাধ্যমে আমাদের কাজ হচ্ছে যে বেগের টাইপ কেমন বেগের ধরনটা কেমন এই যে ধরন থেকে কিন্তু তোমার প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন তোমার আসে ধরন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন থাকে এমসিকিউ থাকে আর এগুলা যদি তুমি না বুঝো সিকোয়েন্সে করতে পারবে না ঠিকমতো সেটা তোমার দুইটা ক্ষেত্রেই তোমার দরকার সো বেগের ধরন দেখবো এখন দেখো টাইমও তোমার বাড়তেছে স্বর্ণ বাড়তেছে টাইমও বাড়তেছে স্বর্ণ বাড়তেছে হারটা সেম এই জন্যই তুমি সরলরেখা পাইছো ঢালটা ঢাল মানে কি বলো একটু আগে দেখাইছি ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই বরাবর আছে এস বাই হচ্ছে টি আমরা সরলরেখার ক্ষেত্রে জানি ঢাল থাকে কনস্ট্যান্ট কি থাকে বলো তো ঢাল কি থাকে সরলরেখার ক্ষেত্রে ঢাল হচ্ছে কনস্ট্যান্ট মনে রাখবা আজীবন কাজে দিবে সো এখানে আমাদের সরলরেখার ক্ষেত্রে ঢাল থাকে কনস্ট্যান্ট যেহেতু ঢালটা তোমার কনস্ট্যান্ট তার মানে এই এস আর টি এর মানে এস আর টি এর অনুপাতটা সবসময় সমান থাকতেছে সবসময় কি থাকতেছে এস আর টি এর অনুপাত তার মানে বেগ সবসময় কি থাকে বলো তো বেগ কনস্ট্যান্ট থাকে বেগ কি থাকে কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্ট থাকাটাকে আমরা কি বলি সমান বেগ বা সমবেগ বুঝছো কিনা বলো ঢাল মানে ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই এর জায়গায় এস আর ডেল এক্স এর জায়গায় টি আছে এস বাই টি কনস্ট্যান্ট থাকতেছে কেন কারণ সরলরেখার ঢাল অলওয়েজ কনস্ট্যান্ট তার মানে ভিটাও তোমার কি কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট মানে কি বেগটা সমান থাকতেছে সমবেগ তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো সমবেগ এখানে আসো দেখো এখানে দেখো তোমার টাইম যাচ্ছে স্বর্ণের চেঞ্জ হচ্ছে না স্বর্ণ চেঞ্জ হচ্ছে না তার মানে এটাকে আমরা বলবো স্থির অবস্থায় আছে স্থির অবস্থা তার মানে এটার বেগ কত বেগ হচ্ছে আমাদের শূন্য স্থির অবস্থা মানে বেগ শূন্য এখানে দেখো এখানে দেখবা স্মরণ টাইম যাইতেছে আর স্মরণটা কি বাড়তেছে টাইম যাচ্ছে স্বর্ণ বাড়তেছে বাট ভাড়াটা কিন্তু দেখো প্রথম দিকে তোমার একটু টাইম গেছে স্মরণটা কিন্তু একটু বাড়ছে পরে একটু টাইম গেছে স্মরণটা অনেক বেশি বাড়ছে দ্যাট মিন টাইম আর স্বর্ণের মধ্যে যে তোমার গ্রাফটা আছে বা ঢালটা আছে এখানে যে ঢাল আমি যদি এটার ঢাল বলি এটার ঢাল হচ্ছে আমাদের কত ডেল ওয়াই বাই ডেল এক্স এটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট নয় তার মানে ডেল ওয়াই বাই ডেল এক্স মানে হচ্ছে কত এস বাই টি মানে হচ্ছে ভি সো ভি কনস্ট্যান্ট নয় মানে অসম বেগ কি বেগ অসম বেগ বুঝা গেছে বক্ররেখা যেখানে দেখবে সেখানেই বুঝবে সেটা অসম ঠিক আছে তাহলে এটা অসম বেগ এটা কি এখান থেকে প্রথম দিকে বাড়ছে পরে আবার কি আপ হইছে এটাও কি হবে আমাদের বক্ররেখা মানে ঢালটা কনস্ট্যান্ট না ঢাল কনস্ট্যান্ট না হলে বেগও কনস্ট্যান্ট হবে না তার মানে এটা কি হবে অসম বেগ তাহলে আসলে আশা করি তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে নেক্সটে আসো বেগ আর হচ্ছে তোমার সময় লেখচিত্র তাহলে আমরা এক্স অক্ষ বরাবর টাইম নিব এই বরাবর হচ্ছে বেগ টাইম বেগ টাইম বেগ টাইম বেগ এখানে আসো প্রথমে দেখো তোমার টাইম বাড়তেছে আর ভিও বাড়তেছে বাড়াটা কি সমান কেমনে বুঝবো সরলরেখার ঢাল কনস্ট্যান্ট তাহলে এম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স কনস্ট্যান্ট
ডেল ওয়াই মানে ডেল ওয়াই ডেল এক্স মানে হচ্ছে কত, যে ভি বাই টি, কারণ ওয়াই অক্ষ বরাবর ভি নিছি আর এক্স অক্ষ বরাবর টি নিছি। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে আমরা ত্বরণ, ত্বরণ কনস্ট্যান্ট। ত্বরণ কনস্ট্যান্ট মানে কি বলো? ত্বরণ কনস্ট্যান্ট মানে এটাকে আমরা বলবো সমত্বরণ। বুঝা গেছে? খুবই সহজ। বেগের পরিবর্তন হচ্ছে না, টাইম যাচ্ছে বাট বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো কি? বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে না, এটাকে আমরা বলবো সমবেগ। এটা কি? সমবেগ। আর এটাকে বলবো ত্বরণ কত? ত্বরণ হচ্ছে শূন্য। এটা তোমরা সবাই জানো, সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়। এইখানে দেখো কি হচ্ছে, এটা কিন্তু সরলরেখা, তার মানে ঢাল কনস্ট্যান্ট। এটার মধ্যে আমরা কি বলতে পারি? ঢাল কনস্ট্যান্ট। বাট ঝামেলা কোন জায়গায় জানো? ঢাল কনস্ট্যান্ট ঠিক আছে, বাট সময় যত বাড়তেছে বেগ তত কমতেছে। তার মানে এটা সম ঠিক আছে, এটা সম ঠিক আছে, বাট এটা যেহেতু বেগ কমতেছে ঋণাত্মক, তাহলে এটাকে বলবো সমমন্দন। তার মানে সমবেগের সমত্বরণের ক্ষেত্রে আপ হবে, সমমন্দনের ক্ষেত্রে ডাউন হবে। সরলরেখা দেখলেই বুঝবা সমান, সরলরেখা দেখলেই বুঝবা সমান, কারণ ঢাল সমান। এখানে আসো তাইলে বক্ররেখা, বক্ররেখা মানে অসম, তাহলে এটাকে আমরা বলবো অসম ত্বরণ। এটাকে দেখো বক্ররেখা, এটাও কি অসম ত্বরণ। সো আই গেস ত্বরণ নিয়ে যদি তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকে, বা সরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র নিয়ে যদি কনফিউশন থাকে, এখানে দূর করতে পারো। এই পুরো সামারি হচ্ছে তোমার বোঝার জন্য, বাট মনে রাখবা যখন বক্ররেখা দেখবা তখনই অসম হবে, যখন সরলরেখা দেখবা তখন সমান হবে। ত্বরণের ক্ষেত্রে যখন তোমার আপ হবে তখন সেটাকে বলবো সমত্বরণ, যখন ডাউন হবে তখন সেটাকে বলবো সমমন্দন। আই গেস এখানে আর কোনো কনফিউশন তোমার থাকবে না। আচ্ছা, সো তোমরা এখান থেকে হচ্ছে গ্রাফ নিয়ে তোমাদের সব কনফিউশন তোমার দূর হয়েছে। তো এখন হচ্ছে আমি তোমাদের একটা টাস্ক দিব, এই টাস্কটা তোমরা করবা একটা টাইমের মধ্যে। তোমাদের এখানে একটা টাইমারও আমি দিয়ে দিব। সো এই টাস্কটা যদি তোমরা করতে পারো তাহলে বুঝবো যে তোমরা আসলে জিনিসটা করতে পারছো। সো আমি একটা টাইমার দিয়ে দিচ্ছি তোমাদের, ট্রাই করো যে এটার মধ্যে শর্ট টাইমের মধ্যে এটা করার, তাহলে বুঝবো যে তোমরা আসলে ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারছো। অ্যান্ড যদি তোমরা এটা পারো অবভিয়াসলি তোমরা এটা সলিউশন করে কমেন্টে জানাবা। তোমাদের হচ্ছে আমি কাজটা একটু দিতেছি, এইদিকে ছিল, আচ্ছা এই যে। সো এইটা এই যে কাজটা আছে, সো দেখবা যে তোমরা এটা কি 1 সেকেন্ডের মধ্যে আসলে করতে পারো কিনা। ঠিক আছে, উইদিন 1 মিনিটের মধ্যে, উইদিন 1 মিনিটের মধ্যে তোমরা এটা করতে পারতেছি কিনা সেটাই আমি চেক করবো। ঠিক আছে, এই যে এটা, এই যে গ্রাফ আছে, বেগ আর টাইম কি বোঝা যাচ্ছে এখানে বলো? যশোর 24 আসছে কোয়েশ্চেনটা, তোমরা ট্রাই করবা এটা একটু অ্যান্সার করার জন্য, অ্যান্ড এটা কমেন্টে জানাবা যদি তোমরা পারবা আর কি। তো আজকে ক্লাস এতটুকুই ছিল। সো তোমাদের যদি রেসপন্স ভালো হয়, আমি ফিজিক্সের পাশাপাশি যে আমাদের বাকি যে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো আছে প্লাস অন্যগুলোর সাজেশন নিয়ে আসবো। তো তোমরা ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবা। নেক্সট হচ্ছে আমরা বলের ওয়ান শট সিকিউ এমসিকিউ দুইটাই নিব। গতির কিন্তু এমসিকিউ আর সিকিউ ওয়ান শট নেওয়া শেষ, তোমরা ওটা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। ডিসক্রিপশনে আমি ওটার প্লেলিস্টার লিঙ্ক দিয়ে দিব, ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তাহলে দেখবা যে গতিটি হচ্ছে সিকিউ নিয়ে তোমরা অনেক বেশি টেনশনে থাকো, সো ওইটা দেখবে কীভাবে 50 মিনিটের মধ্যে তোমার 60 to 70% সিকিউ বোর্ড কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করতে পারো। সো আমি বাকি চ্যাপ্টারগুলো এইভাবেই দিব যাতে শর্ট টাইমের মধ্যে ম্যাক্সিমাম প্রিপারেশনটা হয়। যাদের কিছু পড়া হয়নি তারা তো মাস দেখতে হবে, যারা পড়ছো তারা এগুলো দেখবে যাতে এগুলোতে ভুল না হয়। নেক্সট তোমাদের বলে হচ্ছে ওয়ান শট এমসিকিউ সিকিউ নিয়ে দেখা হবে। ওকে, সো তোমরা এটা অ্যান্সার করবা, অ্যান্সার করে তারপরে আমাদের জানাবা। আজকে এতটুকুই।